প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি ভালোই আছি। গত ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় রেওয়ামের নিয়ে আমরা আলোচনা করছি। কলা কৌশলগুলো আমরা শিখিয়ে দিয়েছি, রেওয়ামের কিভাবে করতে হয়। সেই হিসাবে আজকে আমরা নবম অধ্যায় রেওয়ামের সৃজনশীল সমস্যা সমাধান করব। সেখানে আমার আছে কি 2 নম্বর, তোমাদের সৃজনশীল প্রশ্ন নম্বর 2, জুবলি এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ দেওয়া আছে। দেখো বই পড়ে। মূলধন দেওয়া আছে 1,50,000 টাকা, আসবাবপত্র 50,000, পাট প্রবীর 30,000, প্রদেয় অবির 25,000, সাধারণ সঞ্চিতি 5,000, নগদ তহবিল 1/1/2017। দেখো 1/1/2017 6,000 টাকা। তাহলে এক তারিখ যদি দেওয়া থাকে এটাকে বলা হয় কি প্রারম্ভিক নগদ তহবিল। আর প্রারম্ভিক নগদ তহবিল আমরা ইয়ের মধ্যে শিখিয়েছিলাম কি প্রারম্ভিক নগদ তহবিল রেওয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এরপর আছে কত মজুদ পণ্য 1/1/17 প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা, কুরিন 5,000 টাকা, কুরিন সঞ্চিতি আছে কত টাকা 3,000 টাকা, দালান কোটা 45,000 টাকা, দেনাদার 30,000 টাকা, পাওনাদার আছে 25,000 টাকা, বেতন 5,000 টাকা, অনুপার্জিত সেবা আয় আছে কত 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা, নগদ তহবিল 31/12/2017 10,000 টাকা, বিমা 8,000 টাকা, মজুদ পণ্য 31/12/2017 31/12/2017 যেটা বছরের শেষ দিন। সুতরাং এটা হলো কি সমাপনী মজুদ পণ্য। তারা আমাদের ইয়ের মধ্যে আছে কি প্রশ্নের মধ্যে আসো ক জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামের যেই উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত তার পরিমাণ নির্ণয় করো। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম যে কোন কয়টা দফা রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না, 3টা দফা। তার মধ্যে একটা হলো কি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য। তাহলে সেই 3টার মধ্যে এখানে 2টা আছে। তাহলে আমরা আজকে শুরু করি ক এর মধ্যে আছে কি জুবলি এন্টারপ্রাইজের রেওয়ামের যে সকল অন্তর্ভুক্ত তার পরিমাণ। এর মধ্যে একটা হলো কি নগদ তহবিল প্রারম্ভিক কত আছে 6,000 টাকা, আর মজুদ পণ্য আছে কত 31/12/2017 35,000 টাকা। আমরা ক থেকে শুরু করি। ক কি আছে যেই সকল উদ্বৃত্ত রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না। যে সকল উদ্বৃত্ত রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। দেখো বিবরণটাকে আমরা লিখতে পারি বিবরণ টাকা টাকা। তাহলে আমরা বলছি কি কয়টা এন্ট্রি রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না, 3টা এন্ট্রি রেওয়ামের অন্তর্ভুক্ত। তার মধ্যে এখানে 2টা এন্ট্রি আছে। একটা হলো কি নগদ তহবিল 1/1/2017 6,000 টাকা, নগদ তহবিল 1/1/2017 কত টাকা 6,000 টাকা। আরেকটা এন্ট্রি আছে সমাপনী মজুদ পণ্য 31/12 সমাপনী মজুদ পণ্য, সেখানে আছে কত 35,000 টাকা। মোট কত আছে 41,000 টাকা। তাহলে এই পরিমাণ অঙ্ক অর্থাৎ হচ্ছে কি 41,000 টাকা আমাদের রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের কয় জবাব শেষ। হ্যাঁ, লিখে শেষ করো। এর পরবর্তীতে আছে কি খ
উপযুক্ত তথ্যের ভিত্তিতে জুবিলি এন্টারপ্রাইজ একটি রেওয়া মেল প্রস্তুত করো। আমরা এখন রেওয়া মেল প্রস্তুত করব। এটা শেষ করে নাও। হ্যাঁ, রেওয়া মেল আমরা করবো। রেওয়া মেলে ঘরের চক হয়েছে কটা? 5টা চক আমরা করে নিই। প্রথমে কাজ রেওয়া মেল করতেছি আমরা। খ নাম্বার করতেছি জুবিলি এন্টারপ্রাইজ। জুবিলি জুবিলি এন্টারপ্রাইজ লেখো কি রেওয়া মেল জুবিলি এন্টারপ্রাইজ রেওয়া মেল কত সালে? 31 ডিসেম্বর 2017। মানে চকটা আমরা আঁকে দিলাম। 1 নম্বর হচ্ছে কি ক্রমিক নং, এদিকে হলো কি 5টা ঘর। ক্রমিক নং হিসাবের নাম, প্রতিয়াম পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা ধারাবাহিকভাবে লিখি বেরি করে আনতে আছে 1 2 3 ক্রমিক নাম্বার 1। প্রথমে এটা হচ্ছে কি মূলধন 1,50,000 টাকা মূলধন। আমরা লিখে বেরি মূলধন হচ্ছে কোথায়? মূলধন হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আমরা বলছি সকল প্রকার দায় কোথায়? ক্রেডিট। তাহলে মূলধন ক্রেডিট পাশে কত টাকা? 1,50,000 টাকা। মূলধন 1,50,000 টাকা। আসবাবপত্র 2, আসবাবপত্র সরঞ্জাম আসবাবপত্র সরঞ্জাম 50,000 টাকা। আসবাবপত্র কি সম্পদ? সম্পদ কোথায়? ডেবিট সম্পদগুলো ডেবিট পাশে বসে 50,000 টাকা। তারপর আছে কি প্রাপ্য বিল, প্রাপ্য বিল তাও কোথায়? ডেবিট পাশে কত টাকা? 3,000 টাকা, 30,000 টাকা। এই প্রাস তদবির দায়, তদবির দায় হলো কোথায়? ক্রেডিট 25,000 টাকা। টাকা। এই প্লাসে কি সাধারণ সঞ্চিতি, সঞ্চিত ক্রেডিট সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে কত টাকা? 5,000 টাকা। তারপর আছে কি নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল। এটা তো আর আসবে না। মজুদ পণ্য 1/1/2017 মজুদ পণ্য মজুদ পণ্য হলো 40,000 টাকা। তার সম্পদ ডেবিট। মজুদ পণ্য আমরা জানি ডেবিট পাশে সকল প্রকার খরচ এবং কি আছে? সকল প্রকার খরচ এবং সম্পদ। ক্রেডিট পাশে সকল প্রকার আয় এবং দায়। 20। 7 নাম্বার
কুরিন খরচ, এটা হলো কোথায় ডেবিট 5,000 টাকা। এর পাশে কি কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, সঞ্চিতি মানে ক্রেডিট, ক্রেডিট পাশে কত টাকা 3,000 টাকা। তারপর দালান কোটা সম্পদ, দালান কোটা একটা সম্পদ কোথায় ডেবিট পাশে 45,000 টাকা। তারপর আছে কি দেনাদার সম্পদ, দেনাদার সম্পদ ডেবিট পাশে কত টাকা 30,000 টাকা। তারপর পাওনাদার দায়, পাওনাদার দায় 25,000 টাকা ক্রেডিট। তারপর আছে কি বেতন খরচ 5,000 টাকা ডেবিট। টাকা ডেবিট পাশে। এবার অনুপাতে সেবা বা আয় মানে ক্রেডিট। অনুপার্জিত সেবা আয়, সেবা আয় ক্রেডিট 3,000 টাকা। তার পাশে কি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত দায় ক্রেডিট 2,000 টাকা। তার পাশ নগদ তহবিল 31/12/2017, সমাপনী নগদ তহবিল সেটা অমিলে আসবে, প্রারম্ভিক নগদ তহবিল অমিলে আসবে না, কত 10,000 টাকা। সম্পদ মানে ডেবিট। এর পাশে বীমা 8,000 টাকা, বীমা খরচ এটা হলো কোথায় ডেবিট পাশে 8,000 টাকা। আমরা এবার যোগ করব, সেই দেখো দুই দিকে যোগফলটা আমরা দেখে নেব, কারণ শেষ সম্ভব অ্যান্টিটা হলো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না। এবার আসে আমরা যোগফলটা দেখো, আমরা যোগফল দেখি, কারণ দুই দিকে যোগফল মিলে হিসাবে গাণিতিক শুধু তার প্রকাশ পায় যদি আমার একদিকে কি ছিল কম একদিকে বেশ হয়, সেখানে আমরা কি ছিল অনুচিত হিসাবে আশ্রয় নিতে হবে। এখানে আছে কত 50, 30, 80, 80 আর 40, 120, 120 আর 50, 170, 2,05,000, 2,15,000, 15,000, 23,000, 2,23,000 এই পাশে আছে কত 50, 150, 75, 80, 80, 83, 83 আর 25, 8, 8 কত 13, তাহলে এই পাশে এই 2,23,000, এই পাশে 2,13,000, তাহলে আমাদের ঘাটতি আছে কত এই পাশে 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা ইয়ে দেবো, দেখো আমি মুখোমুখি হিসাব কর, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করে দেখো। এদিকে কত 2,23,000 টাকা আছে, কত টাকা 2,23,000 টাকা। তা ঠিক এদিকে যত টাকা ব্যালেন্স এদিকেও ততটা লিখতে হবে, এদিকেও লিখতে হবে 2,23,000। এখন আমরা হিসাবটা বন্ধ করে দিলাম। এবার এদিকে যে একটা ঘাটতি আছে, কত টাকা ঘাটতি আছে, এদিকে 2,23,000, এদিকে আমরা যোগ করি পাই 2,13,000, 10,000 টাকা ঘাটতি আছে। এই 10,000 টাকা ঘাটতিকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দেখাবো। কত নম্বর আছে 17 নম্বর দিয়ে আমরা লিখবো কি অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে কত টাকা কম আছে 10,000 টাকা, এই 10,000 টাকা হলো অনিশ্চিত হিসাব। এখন অনিশ্চিত হিসাব ডেবিট পাশে যদি আমাদের ঘাটতি এই পাশে ডেবিট পাশে হতো, অনিশ্চিত হিসাব আমরা ডেবিট পাশে বসাতাম, তাহলে আমার ঠিক আছে। এদিকে অনিশ্চিত 10,000 টাকা, তাহলে দুই দিকে আমাদের মিলে গেছে, গাণিতিক সূত্র প্রকাশ পাইছে। এই হলো খ, ঠিক আছে, যত আমরা লিখে নাও। এবার
আমরা করব কি গ নাম্বার সৃজনশীল যেহেতু করতেছি গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে কি জুবলি এন্টারপ্রাইজে মূলধন জাতীয় ব্যয়গুলা কি কি এবং মুনাফা জাতীয় ব্যয়গুলা আমরা গ নম্বর লিখি। গ মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আমরা মূলধন জাতীয় ব্যয়গুলা দেখো চক আঁকি, চকের ভিতরে আমরা করে নিই টাকার গড় দুইটা দিয়ে আমরা কাজ করি। মূলধন জাতীয় ব্যয়গুলো হলো কি আমার স্থায়ী সম্পদ, যে ব্যয় সম্পদ কি ছিল ব্যয়ের ফলে সম্পদ অর্জিত হয় সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। আমাদের এই রেওয়া মধ্যে আমরা মূলধন জাতীয় ব্যয় পাইতেছি, একটা হলো কি আসবাবপত্র সাজসজ্জা, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। আর একটা ব্যয় আছে কি জাতীয় ব্যয় সম্পদ দালাঙ্কটা একটা আছে, তো দালাঙ্কটা এবং আসবাবপত্র সাজসজ্জা এই দুইটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা দেখব কি দালাঙ্কটা যে আসবাবপত্র সাজসজ্জা আসবাবপত্র সাজসজ্জা আছে কত টাকা? আসবাবপত্র সাজসজ্জা আছে 50,000 টাকা। এরপর আছে কি দালাঙ্কটা আছে 45,000 টাকা। দালাঙ্কটা 45,000 টাকা, তার কত হয়েছে 95,000 টাকা। এই মূলধন জাতীয় ব্যয় হয়েছে কত টাকা? 95,000 টাকা। পরবর্তী বলছে কি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়গুলা কি কি আছে আমরা লিখব কি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়গুলোর মধ্যে আছে কি আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়গুলা কি কি আছে, যে নিয়মিত হবে আমাদের যে পরিমিত ব্যয়গুলা মুনাফা জাতীয় ব্যয়গুলো হলো কি আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা কি? বিক্রিত পণ্যের ব্যয়টা হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। আমার এই অঙ্কের মধ্যে আছে কি প্রারম্ভিক মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য আছে, কিন্তু ক্রয়টা আছে কিনা? ক্রয় নাই। তাহলে আমরা লিখতে হবে কি বিক্রিত পণ্যের ব্যয়টা হলো কি প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, সমাপনী মজুত পণ্য আছে 30,000 টাকা, দুইটাতে বাদ দেয় আমরা লিখব কি নিয়মিত বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে? প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত আছে কত টাকা? 40,000 টাকা। প্রারম্ভিক মজুত হলো 40,000। আমরা প্রারম্ভিক কথাটা উল্লেখ করছি, তারিখটা উল্লেখ করি এই কারণে নতুবা আমরা লিখতে মজুত পণ্য 1/1/2017 যোগ কি আছে? ক্রয়। যোগ কি আছে? ক্রয়। ক্রয় তো নাই, ক্রয় হয়েছে কি শূন্য, তাহলে কুড়ি কত আছে? 40,000। বাদ কি আছে? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা? 35,000 টাকা। তো 35,000 টাকা বাদ দিলে থাকে কত টাকা? 5,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হলো কত টাকা? 5,000 টাকা। এরপর আছে কি আমরা নেব কি কুরিন। কুরিন দেখো আরেকটা জিনিস সবসময় আছে কুরিন। আমরা এই কুরিনটা কিভাবে বের করতে হয়? কুরিন যোগ নতুন দিয়েছিল নতুন সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি, কুরিন আছে কত টাকা? কুরিন আছে কত টাকা? 5,000 টাকা। কুরিন 5,000 টাকা বাদ পুরা যোগ নতুন সঞ্চিতি নাই, তাহলে আমরা এক ক্ষেত্রে বাদ দিলে বাদ কি আছে? পুরাতন সঞ্চিতি।
বাদ পুরাতন সঞ্চিতি আছে কত টাকা? 3000। 3000 বাদ দিলে থাকে কত টাকা? 2000। এরপর অন্যান্য পত্র খরচগুলো কি কি আছে? অন্যান্য খরচগুলো আমাদের আছে বেতন। বেতন 5000 টাকা। বেতন 5000 টাকা। আর আছে কি বীমা, আর একটা খরচ আছে কি বীমা। বীমা আছে 8000 টাকা। এই তো শেষ। তাহলে আমাদের বীমা হলো কত? এই চারটে হলো আমার কি মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা যোগ করে কত? 5 এর 7, 7 5 কত আছে? 12, 12 8 20। 20,000 টাকা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কিন্তু কি আছে এখানে আমরা শিখলাম কি যে মূলধন জাতীয় গ নম্বর ভার্সেস মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কত টাকা? 95,000 টাকা। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কত টাকা? 20,000 টাকা। তো ঠিক আছে, আজকে এর পর্যন্ত। ভালো থাকো সবাই, দেখেন।